দর্শক দেখুন, শুভেন্দু অধিকারী আজকে নিজেই এই পোস্ট করেছেন যে উনি সেঞ্চুরি করে ফেলেছেন। ওনাকে তো পুলিশ পারমিশন দেয় না। উনি যখন কোথাও কোনো র্যালি করতে চেয়েছেন, পুলিশকে যখন বলা হয়েছে, পুলিশ সেই অর্থে ঠিকঠাক কারণ ছাড়াই ওনার যে আবেদন সেটাকে বাতিল করে দিয়েছে। তো ওনাকে যেটা করতে হয়েছে প্রত্যেকবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে। তো সেই দ্বারস্থের সংখ্যাটা শুভেন্দু অধিকারী আজকে পোস্ট করে জানাচ্ছেন 100 পেরিয়ে গেছে। 104। দেখুন দর্শক, আমি যদি এখানে একটু বড় করে দেখাই, এই যে কবে থেকে শুরু হয়েছে, 5/1/2022, 21 ভোটের পরে উনি বিভিন্ন যে মামলা করেছেন কলকাতা হাইকোর্টের, বিভিন্ন সময় বিভিন্ন বিচারপতি ছিলেন, যেমন রাজাশেখর মান্থা দেখতে পাচ্ছেন, বিবেক চৌধুরী দেখতে পাচ্ছেন। এই করে উনি যতবার অ্যাপিল করেছেন, আমি এই যে দুটো পেজ দেখাচ্ছি, এখানে 46 দেখতে পাচ্ছেন, 46, এরপরে 47 থেকে এখানে দেখুন, 47 থেকে এখানে এই যে ওপরে দেখুন লিস্ট বলে লেখাও রয়েছে, ওকে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে 47 থেকে শুরু হয়েছে, 67, এদিকে 68 থেকে শুরু হয়ে 91, তারপরে এই যে 104, 92 থেকে শুরু করে 104, 104 বার ওনাকে অলরেডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে। এবং 104 যেটা, সেটা তারিখ দেখতে পাচ্ছেন 31/12/2025, একেবারে টাটকা 104। আর এই যে সোমোর বলে আরও উনি এখানে লিখেছেন, তো আমি দেখছিলাম ওখানে যেটা বলতে চেয়েছেন যে অনেক চেষ্টা হয়েছে কিন্তু আমাকে রুখতে পারেনি। আর টোটালটাই তো অবৈধভাবে, ভ্যালিড কারণ ছাড়াই বাতিল, শুধুমাত্র বিরোধী কণ্ঠস্বরটাকে দমিয়ে রাখবো, চেপে দেবো, এর জন্যে পারেনি। আমি আমার লড়াই জারি রেখেছি, জারি থাকবে, কেউ আমাকে আটকাতে পারবে না। হয়তো এটা হতে পারে এই 26-এর ভোটের মধ্যে, যেহেতু এখনও অনেক পারমিশন নিতে হবে, হয়তো আমি ডাবল সেঞ্চুরিও করতে পারি, এটাও দেখছিলাম উনি নিচের দিকে লিখেছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এখন প্রশ্ন হচ্ছে যে শুভেন্দুকে কেন এত সমস্যা? এবং দেখবেন বিজেপির আরও অনেকে মিটিং মিছিল করেন, তারাও পারমিশন নেন, কিন্তু সেখানে এতটা সমস্যা তৈরি করা হয় না যতটা সমস্যা শুভেন্দুর ক্ষেত্রে তৈরি করা হয়। বিজেপি তো আরও অনেকে আছেন না, তারা তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন, দেখবেন তাদেরকে শুনেছেন খুব বেশি যে তাদের পারমিশন দেওয়া হয়নি, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে। বিরাট সংখ্যায় শুনেছেন, একটা দুটো হয়তো শুনে রাখতে পারেন, বিরাট সংখ্যায় শুনেছেন যতটা খবর শোনেন শুভেন্দুর ব্যাপারে। আর উনি লড়েও যান, আটকাবে, আমার তো কলকাতা হাইকোর্ট আছে। উনি বুঝেই গেছেন যে কিছু করার নেই, এরা তো দেবে না, তো আমাকে লড়তে হবে। উনি লড়েও যান, কলকাতা হাইকোর্টে চলে যান। ওনার একটা পুরো ল সেল তৈরি করা কার্যত রয়েছে, যে কাজই হচ্ছে শুভেন্দুর এইসব ব্যাপারে পারমিশন নেওয়া, আরও অন্য কেসও আছে, কেসের তো শেষ নেই, সেগুলো ফাইট করা। আর এইসব দেখে শুনেই তো জাস্টিস রাজাশেখর মান্থা ওই রকম অর্ডার দিয়ে দিয়েছিলেন যে আপনারা কেউ কেস টেস্ট করতে পারবেন না, এফআইআর করতে পারবেন না, আগে কলকাতা হাইকোর্টে আসবেন, কলকাতা হাইকোর্টে এসে তবে এফআইআর করবেন, বলবেন কি এখানে আছে, তারপর আমরা দেখব। তারপর ওরকম হুট করে এফআইআর করতে পারবেন না। কেউ এফআইআর করে দিলেন, অভিযোগ করে দিলেন, লিখে ফেলেন, মাঝখানটা শুরু হয়েছিল তো। কোথায় তার পুরনো একজন সিকিউরিটি মারা গেছেন, তার অনেক হয়েছে, তার রিপোর্টও হয়ে গেছে, হঠাৎ করে এই সময় এসে শুভেন্দুকে ট্যাগ করে অভিযোগ হয়ে গেল, ব্যাস সেটা নিয়ে টানাটানি। আরে যা খুশি নাকি, ভ্যালিড যুক্তি থাকলে নিশ্চয় করবেন, কিন্তু এরকম কেন? তো এইসব দেখে শুনেই কলকাতা হাইকোর্টের ওই রকম অর্ডারটা এসেছিল, সেটা নিয়েও আবার সমস্যা। কেন ওনাকে এরকম একটা ব্ল্যাঙ্ক এরকম অর্ডার দেবে কলকাতা হাইকোর্ট, বলে টলে তারা আবার চলে গেল সুপ্রিম কোর্টে, কত কি সেখানে গিয়ে মুখ থুবড়ে পড়ে গেল, চটথাপ্পড় খেয়ে চলে এলো। তারপরেও দেখবেন এখনও বলে কেন করতে হচ্ছে কলকাতা হাইকোর্টকে? এই তো দেখে শুনে একটা মানুষ র্যালি করবেন, মিছিল করবেন, এটা গণতান্ত্রিক অধিকার আমাদের দেশে, তো সেখানে পুলিশ পারমিশন দেবে না। একই দিনে অন্য শাসক দলের লোকেরা করছেন অন্য জায়গায়। আবার এটাও দেখেছেন, কলকাতায় যদি মিছিল হয় তৃণমূল কংগ্রেসের, শুভেন্দু অধিকারী শিলিগুড়িতে মিছিল করবেন, সেখানেও বলতে দেওয়া হবে না। আরে
মানে গোটা রাজ্যটা কি তৃণমূল কংগ্রেসের? গোটা রাজ্যটা। কারণটা কি, যেটা আমি বলার চেষ্টা করছি, কারণটা হচ্ছে ভয়, প্রচণ্ড ভয়। শুভেন্দুকে প্রচণ্ড ভয় পায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের একটাই যেন এজেন্ডা হয়ে দাঁড়ায় শুভেন্দু বিরোধী, শুভেন্দু বিরোধী। তো এটা করতে গিয়ে তাতে শুভেন্দুর আর্থিক মানে ক্ষতি হয়েছে, শুভেন্দুকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে অবশ্যই, শুভেন্দুর পরিবারকেও নির্যাতনের শিকার হতে হয়েছে, বয়স্ক বাবা মাকে অনেক সময় বাড়িতেও মানে অত্যাচার সহ্য করতে হয়েছে, আশপাশে এমন একটা ক্যাওয়াটিক মানে সিচুয়েশন তৈরি করে থাকে হয়েছে, এত কিছু সমস্যা হয়েছে, অনেক দিক দিয়ে ক্ষতি শুভেন্দু অধিকারীর হয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারীর পজিটিভ দিক একটা যেটা বেরিয়ে এসছে, বড় লিডার হয়ে গেছেন। এটা তৃণমূল কংগ্রেসের লোকেরা অনেকে দেখি মানেন, বড় লিডার হয়ে গেছেন। যে এক শুভেন্দুকে সামলাতে গোটা তৃণমূল কংগ্রেসকে হিমশিম খেতে হয়, এক শুভেন্দুকে সামলাতে। ছিলেন একটি জেলার নেতা, মন্ত্রিত্ব সামলেছেন বটে, কিন্তু এখন রাজ্য স্তরে উঠে এসছেন। অনেকে তো অনেক কথা বলছেন তাকে ঘিরে, উনি আগামী দিনের মুখ্যমন্ত্রী, উনিই পারবেন পরিবর্তন আনতে। তো এই যে বিশ্বাসের জায়গাটা এসেছে, এই লড়াইটা দেখেই মানুষ বিশ্বাসটা আনতে পেরেছেন। ফলে এই লড়াইটা ওনার ক্ষতি হয়েছে, অনেক অনেক ক্ষতি হয়েছে অবশ্যই। শুভেন্দু তার পরিবার যেভাবে ক্ষমতা ভোগ করেছে একটা সময়, মানে যেভাবে বিভিন্ন পদে ছিল একটা সময়, তো সেই জায়গা থেকে তো সব মানে হারিয়ে যাওয়া, কিন্তু লড়াই থেকে হারিয়ে কিন্তু যাননি। সেই লড়াইয়ের টিকে থেকে লড়তে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, বাইরের পলিটিক্স, ভিতরের পলিটিক্স ইত্যাদি লড়তে এসেছেন বটে, কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। এখন একটা বাংলার বড় অংশের মানুষের আস্থার জায়গা উনি, ভরসা উনি তৈরি করতে পেরেছেন। ফলে এটা একটা পজিটিভ দিক যে উনি লড়তে একটা ফিগার হয়ে উঠেছেন। শুধু বাংলা না, আমি দেখেছি বাংলার বাইরেও যখন দলের হয়ে কোথাও কোনো প্রচারে গেছেন, আমি দেখেছি বিরাট ক্রেজ। সে ত্রিপুরা বলুন, ছত্তিশগড় বলুন, বা যেখানেই মানে ভোট প্রচারে গেছেন, মুম্বাই গেছেন, দিল্লিতে গেছেন, মানে দেখেছি একটা বিরাট ক্রেজ হয়েছে। এই জন্যে লড়াই করতে না মানুষের একটা আলাদা আইডেন্টিটি তৈরি হয়। সেটা কিন্তু হয়েছে, সেটা হচ্ছে বা মানুষ ভরসা করছেন বলি হয়তো ওনারও এতটা শক্তি নতুন করে বাড়ছে, এত কিছু হারিয়ে যাওয়ার পরেও, যে আমি লড়বো, আমাকে আটকাতে পারবে না, আমি ডবল সেঞ্চুরি করে ফেলবো মনে হচ্ছে ভোটের মধ্যে, কিন্তু আমাকে আটকাতে পারবে না, আমি কিন্তু লড়বো। এই লড়াকু মানসিকতাই শুভেন্দুকে নতুন করে বাংলার মানুষ চিনেছেন। এখন দেখা যাক যে টার্গেট নিয়ে ওনারা এগোতে চাইছেন রাজ্যে পরিবর্তনের, সেটা কতটা কি করতে পারেন বা কবে করতে পারেন। রাজ্যের মানুষের পালস যেটা বলছে পরিবর্তন নিশ্চিত 26-এ, পালস যেটা বলছে, আমি বারবার বলছি, আজও বলবো, যদি 10 জন মানুষকে জিজ্ঞাসা করেন 8 জন এই সরকারের বিরুদ্ধে কথা বলবেন, 8 জন, 2 জন ওই টাইপের লোক, কেউ মানে ওই ধরনের মানে পুষিয়েছেন, তার অন্য ভয় আছে, আর কেউ আবার ধর্মীয় কারণে কেউ হয়তো ভীত সন্ত্রস্ত। এছাড়া বাকি 8 জন লোক পরিবর্তনের পক্ষে। সুতরাং পরিবর্তন নিশ্চিত। তো দেখা যাক ভোটটা কিভাবে হয়। এসআইআর তো চলছে, হিয়ারিং পর্ব চলছে, এই মুহূর্তে হিয়ারিংয়ের ব্যাপারটা মানে পজিটিভই দেখতে পাচ্ছি অবশ্যই, তবে আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আবার বলছি, রেজাল্টের দিন পর্যন্ত হয়তো আমাদের অপেক্ষা করতে হয়। অন্যান্য রাজ্যে হলে নিশ্চিন্তে বলে দেওয়া যায় পরিবর্তন একবারে এসে গেছে। আমরা যেমন এখানে বলছি পরিবর্তন নিশ্চিত, এই সেন্সে বলছি পালস দেখে, কিন্তু এখানে তো অনেক কারচুপি হয় না, সেটার জন্য আমাদের মনে একটা প্রশ্ন থেকে যায়। পালস দেখে বললেও একটা প্রশ্ন থেকে যায় যে ওই ম্যানিপুলেট করে এইসব করে কোনোভাবে আটকে দেওয়া হবে কি না। তবে সেটা যে সবসময় হবে সেটাও কিন্তু ঠিক না। গতবার হয়েছে, এবারও যে সেটাও হবে সেটাও কিন্তু অতটা বলা যাবে না। তৃণমূল কংগ্রেস ভাবছে আমরা তো নিশ্চিন্তে বেরিয়ে যাবো, ড্যাং করে বেরিয়ে যাবো, এই তো উপনির্বাচনে জিতে গেলাম, এই তো লোকসভাতে আমাদের সিট বেড়েছে। ঠিক আছে, বেড়েছে, কিন্তু তারপরে বাংলার পরিস্থিতিও কিন্তু চেঞ্জ হয়েছে, এবং প্রধান বিরোধী দল বিজেপি তারাও কিন্তু খুব অ্যাগ্রেসিভলি বিষয়টাকে নিচ্ছে বিষয়টাকে। সুতরাং যতটা সহজে ভাবছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবো, আমার মনে হয় না সেটা হবে। আর এমনি তৃণমূল কংগ্রেস থেকে তো ভোটও তো ভাঙছে অন্যদিকে, তাহলে ওরা কী করি বা নিশ্চিত হচ্ছে। সব মিলিয়ে দর্শক যা বুঝতে পারছি, পরিবর্তন আসন্ন, এটুকু। শুধু ঐক্যবদ্ধ হয়ে লড়াই করাটা এই মুহূর্তে জরুরি, আর যারা সামনের সারি থেকে লড়ছেন তাদের এগিয়ে যাওয়াটাও জরুরি। তবে শুভেন্দু অধিকারী যে মানসিকতা দেখাচ্ছেন তিনি এগিয়ে যাবেন। আবারও বলছি, শেষে রেজাল্টটা
কবে কীভাবে আসে সেটাই দেখার। দর্শক বলবেন যদি এই নিয়ে আরও কিছু বলার থাকে। শুভেন্দু অধিকারীর এই যে লড়াকু মানসিকতা, ইতিমধ্যেই সেঞ্চুরি করে ফেলেছেন, মামলা ঠুকে এরপর সরকারটাকে কবে ঠুকে ফেলবেন বলবেন আপনারা যা বলার। নজর রাখবেন আরামবাগ টিভিতে।